পুলিশ অফিসারের আচরণ দেখে বেশ অবাক হলাম আমি। এ তো বেশ সুদর্শন পুলিশ অফিসার, আমাকে ঘোল খাইতে চাইছে। আমি এইবার লোকটার বুক বরাবর নেমপ্লোটার দিকে তাকালাম। তাইজিন তয়ন খান বিড়বিড় করে আওড়ালাম, ওরে আমার খান বংশের পোলা, তোরে মেরে আমি খান খান করে উগান্ডার পাঠাবো। আমার বিড়বিড় করা দেখে মিস্টার পুলিশ মানে তনয় খান বলল, কি বিড়বিড় করছেন মেঘমালা? আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম তনয়ের দিকে। হুইজ মেঘমালা? আই অ্যাম নট মেঘমালা, আই অ্যাম মেঘলা নৌসাদ। আমার এভাবে কথাগুলো বলা দেখে তনয় খান কিঞ্চিত ওষ্ঠ বাঁকালো, বলল, দেখেছেন মনে কত মিল আমাদের। আমি ডাকলাম মেঘমালা, আর আপনার নাম সত্যি মেঘলা। হাউ সুইট! বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসলো আমার। আমার সাথে আমার একলা উম দাঁড়িয়ে কেউ একজন এমন করছে। চোখ গরম করে বললাম, ইউ আর জাস্ট রিডিকিউলাস, বলেই হনহন করে বেরিয়ে আসলাম। শালার বেটা আমার সাথে ফ্লার্ট করে দাও চান্দু, আমার একাই যেহেতু আছে, আমিও দেখব ফ্লার্ট কত প্রকার ও কি কি। ওই পুলিশটার জীবনে যদি আমি তেজপাতা না করছি, তবে আমিও নওশাদ মৃধার মেয়ে না। বেরিয়ে এসে দেখি আরও কাণ্ড। আমার বান্ধবী রিমি এখনও কাঁদছে। এটা দেখে তো আমার মাথা আরও একটু গরম হলো। এগিয়ে গিয়ে দিলাম রিমির মাথায় একটা চাটি। বললাম, ওই সেমরি, তুই ভ্যাবা করে কাঁদছিস কেন? আমার কথায় রিমি কান্না আরও বাড়ালো। আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমিও ওরে কত ভালোবাসলাম, ও আমাকে এভাবে ধোঁকা দিল। আমি রিমিকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। বে- ব্যস্ত হাতে রিমির চোখে জল মুছে দিলাম। ইস, ফর্সা মেয়েটার মুখটা কান্না তোপে লাল হয়ে আছে। আমার বান্ধবী হয়ে তুই ওই প্রতারকটার জন্য কাঁদছিস? ছি, লোকে শুনলে কি বলবে? আর ওইটা একটা লোকাল বাস, তোর জন্য ভালো কাউকে খুঁজে দেব। আমার কথা শুনে রিমির কান্না থামলো, তবে মুখটা একটু লটকে রেখেছে। আমি বুঝি না, এটা প্রতারকের জন্য এত কান্না কোথায় থেকে আসে এর? ইতিমধ্যে আমাদের গন্ডগোল পার্টি এসে হাজির। আমি, রিমি, সৌরভ, মিশু, ফুয়াদ, নাইম, এই কয়েকজন আমার ফ্রেন্ড সার্কেল। ওরা নিশ্চয় খবরটা পেয়ে গিয়েছে। আর আমি যে ওই প্রতারকটার এতক্ষণে জেনে জেলে ভরেছি, এই ব্যাপারে ওদের সন্দেহ থাকার কথা নয়। মিশুক এসেই রিমিকে আগলে নিয়েছে। মিশু আমাদের গ্রুপের সবচেয়ে বুঝদার আর যত্নশীল মহিলা। মাঝে মধ্যেই আমরা ওকে আম্মা বলেই খেপাই। সৌরভ এসে আমাকে জিজ্ঞেস করলো, মাদারিটারে জেলে ঢুকাইছিস? পোলারে পাইলে এতক্ষণে হাড় মাংস এক করে দিতাম। আমাগো রিমির সাথে ধোঁকাবাজি? আমাদের গ্রুপের সবচেয়ে ভদ্র সভ্য ছেলে হচ্ছে নাইম। ওর সাথে আমাদের একেবারেই যায় না। কিভাবে যেন আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি। এর অবশ্যই একটা কারণ হলো সৌরভ। নাইম আর সৌরভ চাচাতো ভাই, তবে ওদের দেখলে কে বিশ্বাস করবে? নাইম নিজের চশমাটা একটু উপরে তুলে সৌরভকে বলল, ভাই, পুলিশ স্টেশনের সামনে আমরা, মুখের ভাষা একটু ঠিক কর। নাইম যেন ভুল সময়ের কথাটা বলে ফেলল। সৌরভ ওর দিকে কটমটিয়ে চেয়ে বলল, ওই পুলিশ রে, আমি ভয় পাই নাকি? হারামখোর এক একটা, প্রত্যেকটারে ঘুষ নিয়ে ছেড়ে দেখুক শালারে, আমি এইখান থেকে তাড়ামু। নাইম আর কিছু বলল না, ভদ্র বাচ্চার মতো চুপ করে গেল। সৌরভের মার খেয়েই ছোট থেকে বড় হয়েছে। সৌরভের যা রাগ, তাতে না আবার সবার সামনে মেরে বসে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে মজার চিল পাঞ্চ হলো ফুয়াদ। ফুয়াদ বলল, উত্তেজিত হবেন না সৌরভ ভাইয়া, আজকে আমরা রিমির জন্য ব্রেকআপ পার্টি করব। ফুয়াদের কথায় সবাই সায় দিল, আমিও দিলাম, কিন্তু মনটা আমার হালকা খারাপ।
মনে একটু বিরক্তি হয়ে আছে আর কি। একেই তো সকাল থেকে এই কাণ্ড, তার উপরে ওই পুলিশটা। আমার মুখ চোখ দেখে ফুয়াদ বলল, নানির বেটি ছাও, তুই মুখে এমন করে রাখছিস কেন? তোর কি জামাই মরেছে? আসলে ফুয়াদ আমার খালাতো ভাই, সবসময় করা কথার মাঝে আমাকে নানির বেটি ছাও বলবেই। তবে আমিও কম যাই না, বললাম, নানির বেটি সওয়াল, তুই এই থানার পুলিশ রে দেখেছিস? ফুয়াদ ভ্রুদয় উঠিয়ে বলল, না, আমি বেডার মানুষদের প্রতি ইন্টারেস্ট না। বেশি বুঝোস তুই। কেন, তোর কি পছন্দ হয়েছে নাকি? বেশি বুঝেই ফুয়াদটা। আমি একটা বিরক্তি শ্বাস ফেলে বললাম, এইটা ওই পুলিশ যারে সেই দিন আই লাভ ইউ বলেছিলাম। আমার কথা শুনে সকালের চক্ষু চড়ক গাছ। রিমি যে এতক্ষণ মিশুক কাঁধে মাথা রেখে হেলেছিল, আমার কথা শুনে যেন এক প্রকার লাফিয়ে উঠে বলল, হোয়াট? মেঘু তোকে চিনেছে নাকি? তা আর বলতে। এখন কি করবি তুই? তোকে যদি জেলে ভয় দেয়, আমাকে নাকি জেলে ভরবে? এই সিলেটে এমন কয়টা থানা আছে যে আমাকে জেলে ভরবে? বললেই হলো নাকি? আমি একটু আত্ম অহংকার নিয়ে বললাম, আমাকে জেলে ভরা এত সহজ না। ওই প্রতারককে যদি সঠিক শাস্তি না দেয়, তাহলে ওই পুলিশের আমি জেলে ভরে দেব। রিমি কিছুটা ভাবুক কণ্ঠে বলল, আমার পুলিশটাকে দেখে তো ভালোই মনে হলো। শাস্তি দিবে নিশ্চয়। আমি নাক মুখ কুঁচকে ফেললাম। পুলিশটা নাকি ভালো? বললাম, ওই জাউরার ব্যাটারে দেখে তো ভালো মনে হয়। আমার সাথে ফ্লার্ট করতে আসে, কত বড় সাহস! আমার কথা শেষ হওয়ার পূর্বেই পিছন থেকে কেউ বলে উঠল, জাউরা থেকে সায়া হওয়ার জন্যই তো আপনার সাথে ফ্লার্ট করেছি মিস মেঘমালা। দিবেন নাকি সেই সুযোগ? ওই জাউরা ব্যাটারে দেখে তো ভালো মনে হয়। আমার সাথে ফ্লার্ট করতে আসে, কত বড় সাহস! মেঘলার কথা শেষ হওয়ার পূর্বেই পিছন থেকে কেউ বলল, জাউরা থেকে সাইয়ার জন্য সাইয়ার জন্য হওয়ার জন্যই তো আপনার সাথে ফ্লার্ট করেছি মিস মেঘমালা। দিবেন নাকি সেই সুযোগ? অপ্রত্যাশিত কথা শোনা মাত্রই সকলে সেই লোকটার দিকে তাকালো। নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত একজন ইয়াং পুলিশ অফিসার দাঁড়িয়ে। পুলিশের এমন প্রত্যাশিত বাক্যকে সকলের একটু হতবাক। মেঘলা সামান্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এ কি অফিসার, আপনি এখানে? তনয় একটা শ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, জাউরা থেকে সরাসরি অফিসার। ভেরি ওয়েল। মেঘলা কটমট দৃষ্টিতে তাকালো। এই অফিসারের মতিগতি তো একদম সুবিধার নয়। রুদ্ধ গলায় বলে উঠল, কি সমস্যা কি আপনার? তনয় এখন স্বাভাবিক হলো একটু। এখন আর মজা করা যাবে না। মেঘলা গলা শুনেই বোঝা যাচ্ছে সে এখন সিরিয়াস। তনয় সবার দিকেই দৃষ্টি আরোপ করে বলল, সমস্যা তো আপনাদের। পুলিশ স্টেশনের সামনে এমন মাছের বাজার লাগিয়ে আছেন কেন? ফুয়াদ একটু অবাক হওয়ার কণ্ঠে বলল, এ কি স্যার, আপনারা আমাদের মতো এমন দামিদের মাছের ব্যবসায়ী মনে হয়? অকালেই চোখ খেয়ে ফেলেছেন স্যার। চোখে এ অবস্থা থাকলে তো আপনার কপালে বউ থাকবে না। বউকে আম্মার ভেবে যদি মা ডেকে ফেলেন। ফুয়াদের অসময়ে এমন করে কথা বলার অভ্যাস আছে অনেক আগে থেকেই। তনয় একটু হকচকিয়ে গেল ফুয়াদের কথায়। এ আবার কোন প্রজাতি? এদের ফ্রেন্ড সার্কেলের সবগুলোই তো মনে হয় এক একটা এক এক রকম, একই কম্বিনেশন। তন্ময় প্রতি উত্তরে কিছু বললেই তার আগেই সৌরভ বলল, স্যার দেখবেন প্রতারকটা যেন যথাযথ শাস্তি পায়। আশা করি আপনার প্রতি আমার বিশ্বাস করতে পারি। দেশে যা হলো হলো চাল, বুঝতেই তো পারছেন। তনয় এবার কণ্ঠ খানিকটা গম্ভীরতা এনে বলল, জি, আমার সাধ্যমতো চেষ্টা করব। ওকে স্যার, তাহলে আজকের মতো আমরা আসি। বলেই সবাই চলে যেতে উদ্যত হলো।
মেঘলা পাশাপাশি এসেই তনয় দাঁড়িয়েছিল। তখন মেঘলাও যাওয়ার জন্য পা বাড়াবে। তখন তনয় খানিকটা নিচু হয়ে মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল, যাওরা বেটার যাওরামি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল মিস মেঘমালা। সময় করে আসবেন কিন্তু। মেঘলা রাগী দৃষ্টি দিয়ে গট 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 করে সামনে এগিয়ে গেল আর মনে মনে ভাবল, এ কোন অফিসারের পাল্লায় পড়ল। উপরে উপরে ভালো আর ভিতরে সদরঘাট। ওইদিকে তন্ময় মেঘলার রাগী দৃষ্টি দেখে সামান্য হাসল, বিড়বিড় করে আওড়ালো, আপনার আর আমার দৃষ্টি একবার মিলন হয়ে গিয়েছে মিস মেঘমালা। এই মিলনের গভীরে না যাওয়া পর্যন্ত আমি থামছি না। আপাতত দৃষ্টির মিলন, অতঃপর হৃদয়ের মিলন, চূড়ান্তে আমার মিলেমিশে একেকার হব, হবই হব। থানার পরিবেশ বরাবরই নীরব। তনয় নিজের ডেস্কে বসেছিল, কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। তার ফিল্ডে যেতেই হয় না অতি প্রয়োজন ছাড়া। এরই মধ্যে তনয়ের সহকারী জারিফ রায়হান এসে বলল, স্যার, সকালে যেটাকে জেলে ঢুকালেন সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে, একটু যদি আসতেন। তনয় কিছুটা নীরব আর শান্ত দৃষ্টি রেখেই বলল, আচ্ছা যাও, আমি আসছি। জারিফ চলে গেল। তনয় হাতে থাকা ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়ালো। এরপর চলল ওই ছেলেটার উদ্দেশ্য। ছেলেটা যেন তনয়ের আশাই অপেক্ষাতেই ছিল। তনয়কে দেখেই আকুতি জানিয়ে বলল, স্যার ছেড়ে দেন না প্লিজ, আর কোনো মেয়ের দিকে তাকাবো না। তনয় একটু হেয়ালি করে বলল, ওই দেখো মামার বাড়ির আবদার। নাম কি তোর? স্যার কাউসার। নামের মধ্যেই গরু। গরু হয়ে ওদের গ্রুপের মেয়েটার সাথেই ধাপ্পাবাজি করলি? কাউসার আবার আকুতি জানিয়ে বলল, আর করব না স্যার। আবার মিথ্যে কথা? তা তোরে যে ছেড়ে দেব আমার লাভ কি? কাউসার এবার বুঝলো এমনি এমনি এই পুলিশ অফিসার তাকে ছাড়বে না, কিন্তু নিজেকে তো ছাড়ানো দরকার। তাই বলল, স্যার একটু কাছে আসেন। তনয় নাক মুখ কুঁচকে বলল, তুই পোলা মানুষ, তোর কাছে আসবো কেন? দূর থেকেই বল। কাউসার তখন মেঘলার সাথে অফিসারের অন্যভাবে বলা কথাগুলো খেয়াল করেছিল। অফিসার যে মেঘমালাকে বরাবর মেঘমালা বলে সম্বোধন করেছিল, তাওই তাওই সামনে। তাই একটু বুদ্ধি খাটিয়ে বলল, স্যার আমার জন্যই তো মেঘলার সাথে আপনার দেখা হলো। আমার আমারে যদি এখানে ওরা না আনতো তাহলে তো আপনার সাথে মেঘলার দেখাই হতো না। সেই দোহাই দিয়ে হলেও এইবারের মতো ছেড়ে দেন। তনয় ভাবুক দৃষ্টিতে কাউসারের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো বলেছিস তুই। ঘা- ঘাটে তোর বুদ্ধি আছে তাহলে, কিন্তু তাও কি আমার তো লাভ লস কিছুই নাই। বলেই তনয় কিছু একটা ইশারা করলো। কাউসার যেন খুশি হলে এতে। পকেটে হাত বাড়িয়ে মানিব্যাগটা খুলতে খুলতে বলল, আগে বলবেন না স্যার? এই নেন, এর বেশি আপাতত নাই। তনয় হাত বাড়িয়ে নিল 500 টাকার 4টা নোট। জারিপ এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল, তার কিছুই বলার নেই। তনয় তার উপরে পোস্ট আছে। তনয় ইশারা করতেই জারিফ গেটটা খুলে দিল। কাউসার বেরিয়ে এলো। তনয় সাধারণতা বাণী ছুড়ে দিয়ে বলল, টাকার থেকেও নারীর নেশা ভয়ঙ্কর। যাই হোক, এই 1 মাস তুই সিলেটে থাকবি না। ভার্সিটির আশেপাশেও যেন না দেখা যায় তোকে। আর সামনের বার যদি আসিস, এত কমে কিন্তু ছাড়বো না। জি স্যার, আসসালামু আলাইকুম। জারিফ এবার মুখ খুলল, স্যার ছেড়ে দিলেন? সকালের মেয়েটা এত হাঙ্গামা করে নিয়ে এলো। তনয় জারিফের হাতে 500 টাকা গুঁজে দিয়ে বলল, এই সামান্য ঝামেলার ছেলেটা সর্বোচ্চ 2 দিন জেলে থাকতো, তার থেকে কিছু নিয়ে ছেড়ে দিলাম। তুই এটা রাখো, আর মুখটাও বন্ধ রাখো। জারিফ 500 টাকার হাতে নিয়ে বলল, স্যার আপনাকে আমি এই 1 মাসে এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না।
আপনার মতলবটা যে কি? তনয় হালকা হাসি দিল, অদ্ভুত সেই হাসি, যাতে ঢেউ রহস্যময় মিশ্রিত। নিজের বসার স্থানে এগিয়ে যেতে যেতে বলল, টাকার ধ্যান, টাকার জ্ঞান, টাকার চিন্তামণি, টাকা ছাড়া আমি যে মণিহারা ফানি। থানা থেকে বেরিয়ে আসার পরও মেঘলা মাথার ভেতরে তনয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। দৃষ্টি মিলন, অতঃপর হৃদয়ের মিলন। লোকটা কি এমন নির্লজ্জ, নাকি একটা তার স্বভাব? পুলিশ অফিসার হয়েও কথাবার্তা এতটা হালকা কিভাবে হয়? রিকশায় বসে জানালার বাইরে তাকিয়ে ছিল মেঘলা, কিন্তু চোখে পড়ছিল না রাস্তা, ভিড় কিংবা দোকানপাট। শুধু বরাবর সামনে পড়ছিল তনয়ের সেই অদ্ভুত হাসি। চোখে মুখে কোনো কৃত্রিম নেই, আবার পুরোটা বিশ্বাসযোগ্যও না। এই লোকটার বিপজ্জনক, নিজের মনে বিড়বিড় করল মেঘলা। বাসায় ফিরতে মা প্রশ্ন ছুড়ে দিলেন, "কি রে, থানায় গিয়ে এত দেরি করলি কেন?" মেঘলা সংক্ষেপে বলল, "একটু ঝামেলা হয়েছিল।" মা আর কিছু জিজ্ঞেস করলেন না। কিন্তু মেঘলা জানতো তার চোখের অস্থিরতা লুকোনো যায়নি। অন্যদিকে তনয় নিজের চেয়ারটায় হেলান দিয়ে বসেছিল। ডেস্কের ড্রয়ারে রাখা টাকাগুলো দিকে তাকিয়ে হালকা বিরক্তি অনুভব করলো। টাকা নেওয়াটা তার কাছে নেশা নয়, একটা খেলা। মানুষ কতটা দুর্বল সেটা পরীক্ষা করার এক ধরনের মাধ্যম। তবে আজ তার মাথায় অন্য একজনের মুখ ঘুরছে। মেঘমালা, না, মেঘ মেঘলা। নামটা যতটা নরম, মেয়েটা ততটা সহজ নয়। চোখে একটা স্পষ্ট আত্মসম্মান আছে, ভয় পায়, কিন্তু মাথা নত করে না। এই মেয়েটা আলাদা। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে এলো। তনয় জানে সে ভালো মানুষ নয়, আবার পুরো খারাপও নয়। আইনের বই যেমন সাদা কালো, বাস্তব জীবন তেমন নয়। সে এই ধূসরতার মধ্যেই স্বাচ্ছন্দ্য খুঁজে পায়। পরের দিন দুপুরে মেঘলা ভার্সিটি ক্যাম্পাসে ছিল। বন্ধু সৌরভ হঠাৎ এসে বলল, কালকের ওই পুলিশ অফিসারটা আজ আবার থানার সামনে ছিল। মেঘলা চমকে উঠল। আমাদের খুঁজছিল নাকি সেটা জানি না, তবে তোকে জিজ্ঞেস করছিল। মেঘলার বুকটা ধক করে উঠল। এই লোকটা এত আগ্রহ কেন? আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। স্বগরোক্তির মতো বলল সে। সন্ধ্যার দিকে মেঘলা একা একা বাসার দিকে হাঁটছিল। হঠাৎ পাশে একটা গাড়ি এসে থামল। চেনা কণ্ঠ, মিস মেঘমালা। এতটাই রাগ করে হাঁটলেন, হাঁটলে রাস্তায় পড়ে যাবে কিন্তু। মেঘলা দাঁড়িয়ে গেল, ধীরে ঘুরে তাকায়। তনয় আজ ইউনিফর্ম নেই, সাদা শার্ট, কালো প্যান্ট। সাধারণ মানুষ হলেও চিনতে কষ্ট হতো। আপনি আবার? মেঘলার গলায় স্পষ্ট বিরক্তি। তনয় গাড়ি থেকে নেমে দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো। ভয় পাবেন না, আজ পুলিশ না, সাধারণ মানুষ। সাধারণ মানুষ হলে আমার পিছু নিচ্ছেন কেন? কণ্ঠ শক্ত মেঘলার। তনয় একটু গম্ভীর হলো। কারণ কাল আপনি রেগে চলে গিয়েছেন। আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক। মেঘলা ঠান্ডা গলায় বলল, আপনাকে বোঝার দায় আমার নাই অফিসার। এই প্রথম তনয়ের মুখে হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক বলেছেন,
তবে আমি যা বলেছিলাম সব মজা ছিল না। মেঘলার চোখ তুলে তাকায়। মানে মানে আমি মিথ্যে বলি না। মেঘমালা, শুধু সব সত্য একসাথে বলি না। এই কথাটা মেঘমালার বুকের ভেতর কেমন যেন খসখস করে উঠল। আমি আপনার মতো মানুষ থেকে দূরে থাকতে যাই। বলেই সে হাঁটা শুরু করলো। তনয় আর আটকায়নি, শুধু পিছন থেকে বলল, দূরে থাকুন, কিন্তু মনে থাকবেন কিছু দূরত্ব এমন হয় যা মানুষকে মানুষকে কাছে টানে। রাতে মেঘলা অনেকক্ষণ ঘুমাতে পারেনি। একজন পুলিশ অফিসার যার আচরণ সন্দেহজনক, নীতিবোধ প্রসন্নবিদ্ধ, তবুও কেন যেন লোকটার কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না। অন্যদিকে তনয় বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। ধর আড়ালে বিড়বিড় করে বলল, মেঘমালা, তুমি বুঝতে পারোনি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প প্রেমের আভাস, পর্ব 2 থেকে 4 চলবে।